হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নার্স একাডেমি বিডির পক্ষ থেকে জানাই আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি সজীব। আজকে আমরা আলোচনা করব ফান্ডামেন্টালস অফ নার্সিং সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ টপিক, হেলথ অ্যাসেসমেন্ট, যার অর্থ হচ্ছে স্বাস্থ্যের মূল্যায়ন। হেলথ অর্থ হচ্ছে স্বাস্থ্য এবং অ্যাসেসমেন্ট অর্থ হচ্ছে মূল্যায়ন। তাহলে হেলথ অ্যাসেসমেন্ট অর্থ হচ্ছে স্বাস্থ্যের মূল্যায়ন। তাহলে স্বাস্থ্যের মূল্যায়ন কিভাবে করে এটা আমরা দেখে আসি একটা ডেফিনেশনের মাধ্যমে। এখানে বলছে হেলথ অ্যাসেসমেন্ট ইজ এ প্ল্যান অফ কেয়ার দ্যাট আইডেন্টিফাইজ দ্য স্পেসিফিক নিড অফ দ্য ক্লায়েন্ট। অর্থাৎ এখানে বলছে যে হেলথ অ্যাসেসমেন্ট এমন একটি পরিকল্পনা বা এমন একটি ব্যবস্থা যা আইডেন্টিফাই করে অর্থাৎ চিহ্নিত করে দ্য স্পেসিফিক নিড অফ দ্য ক্লায়েন্ট, অর্থাৎ একটা পেশেন্টের বা একটা ব্যক্তির যে নির্দিষ্ট কিছু চাওয়া বা চাহিদা, সেই জিনিসটাকে চিহ্নিত করার যে প্রসেস সেটাই হচ্ছে হেলথ অ্যাসেসমেন্ট। সহজ ভাষায় বলতে গেলে আমাদের কাছে যে পেশেন্ট আসে বা রুগী আসে, তো সেই রুগীকে কোয়ালিটি কেয়ার দেওয়ার জন্য আমরা তার যে স্বাস্থ্যের মূল্যায়ন করি, সেই ব্যবস্থাটাই হচ্ছে হেলথ অ্যাসেসমেন্ট। হেলথ অ্যাসেসমেন্ট করার কারণ কি? মূলত হেলথ অ্যাসেসমেন্ট করা হয় যেন সেই রোগীর কি চাহিদা রয়েছে, তাকে কি কি কেয়ার দেওয়া প্রয়োজন, এই বিষয়গুলোর জন্য সাধারণত হেলথ অ্যাসেসমেন্টটা আমাদের প্রয়োজন। এবং হেলথ অ্যাসেসমেন্ট ছাড়া আমরা কোয়ালিটি কেয়ার দিতে পারবো না। এখানে আমরা যদি দেখি হেলথ অ্যাসেসমেন্টের কিছু টাইপস দেওয়া আছে, টাইপস অফ হেলথ অ্যাসেসমেন্ট। এখানে আমরা 4টা টাইপস দেখতে পাচ্ছি। এক নাম্বার হচ্ছে ইনিশিয়াল, তারপর আছে ফোকাস, টাইমলেস অ্যান্ড ইমার্জেন্সি। তো এগুলো সাধারণত কোথায় কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আমরা যদি প্রথমটা দেখি, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। ইনিশিয়াল অ্যাসেসমেন্ট অর্থাৎ হচ্ছে চূড়ান্ত মূল্যায়ন আমরা বলতে পারি। ইনিশিয়াল অ্যাসেসমেন্ট আমরা কোনটাকে বলবো? একটা রোগী যখন আমাদের কাছে আসবে, সেই রোগীটার স্পেসিফিক যে নিড, অর্থাৎ আমরা ডেফিনেশনে যে জিনিসটা দেখে আসলাম, স্পেসিফিক নিড আইডেন্টিফাই। অর্থাৎ একটা রোগী যখন আমাদের কাছে আসবে, আমরা যখন জিজ্ঞাসা করব যে আপনার কি হয়েছে আপনি আমাকে বলেন, সেই রোগী কিন্তু অনেক কথাই বলবে, যেগুলো তার কাজের এবং অকাজের অনেক কথাই বলে। তো অ্যাজ এ নার্স হিসেবে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে তার মূল অংশটা কোথায়, বা তার রোগের বা তার সমস্যার উৎপত্তিটা কোথায়। তো তার রোগের বা তার সমস্যার যে উৎপত্তি এবং মূল যে শুরুটা বা সূচনা, সেই সূচনাটা খুঁজে বের করার প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। তাহলে সহজ ভাষায় বলতে গেলে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা রোগীর সমস্যার যে সূচনা, সেই সূচনা খুঁজে পাওয়ার যে ব্যবস্থা, সেটাই হচ্ছে ইনিশিয়াল অ্যাসেসমেন্ট। এখন আমরা দেখব ফোকাসড অ্যাসেসমেন্ট। ফোকাসড অ্যাসেসমেন্ট হচ্ছে এমন একটা ব্যবস্থা যা একটা নির্দিষ্ট রোগকে কেন্দ্র করে বা একটা নির্দিষ্ট সমস্যাকে কেন্দ্র করে তার সমস্যার সমাধান খুঁজবে। অর্থাৎ একটা পেশেন্ট আমাদের কাছে আসলো, একটা পেশেন্টের বা একটা রোগীর অনেক ধরনের সমস্যা থাকতে পারে। হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, অনেক ধরনের সমস্যা থাকতে পারে। কিন্তু তার মূল সমস্যা কোনটা, অর্থাৎ যেটা সব থেকে বেশি সমস্যা, সেই জিনিসটাকে ফোকাস দিয়ে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। সেটাই হচ্ছে আমাদের ফোকাসড অ্যাসেসমেন্ট। এরপর রয়েছে আমাদের টাইম লেসড অ্যাসেসমেন্ট। টাইম লেসড অ্যাসেসমেন্টটা কি? অ্যাকচুয়ালি কিছু কিছু রোগ থাকে যেগুলো অ্যাকুয়ার্ড রোগ হয়, কিছু কিছু রোগ থাকে যেগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বা ক্রনিক রোগ বলে থাকি। অর্থাৎ কিছু রোগ আছে যেগুলো তাড়াতাড়ি সেরে যায় এবং কিছু রোগ আছে যেগুলো লম্বা সময় বা লং টার্ম ধরে সার্ভাইভ করতে হয়। তো লং টাইম যে সার্ভাইভ করে বা লং টাইম যে কেয়ার দিয়ে যেতে হয় একটা নার্সকে, সেই কেয়ার দেওয়ার জন্য যে অ্যাসেসমেন্টটা প্রয়োজন, সেটাই হচ্ছে টাইম লেসড অ্যাসেসমেন্ট। আমরা এর এক্সাম্পল হিসেবে ধরতে পারি টিবি বা টিউবারকুলোসিস। টিউবারকুলোসিস হচ্ছে এমন একটা রোগ যেটা যে মানুষের হয় বা যে পেশেন্টের হয়, সেই পেশেন্টকে লং টার্ম অবজারভেশনে রাখা হয়। তো
তো লং টার্ম অবজারভেশনে রাখতে হলে তার প্রতিনিয়ত একটা অ্যাসেসমেন্ট করা লাগে যে তার কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে আর কি। তো সেটাই হচ্ছে টাইম লেসড অ্যাসেসমেন্ট, অর্থাৎ সময় নিয়ে অ্যাসেসমেন্ট করা। তারপর রয়েছে ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট। ইমার্জেন্সি মানে আমরা সবাই জানি জরুরি অবস্থা বা জরুরি ব্যবস্থা। তো জরুরি যখন সিচুয়েশন আমাদের সামনে আসবে, জরুরি সিচুয়েশনে যে অ্যাসেসমেন্টটা করা হয় সেটাই হচ্ছে আমাদের ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট। আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কার্ডিয়াক পেশেন্টকে। কার্ডিয়াক যে সমস্যাগুলো রয়েছে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, তারপরে কার্ডিয়াল অ্যানজাইনা, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সেই ক্ষেত্রে আমাদেরকে ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট করা লাগে। তো এই হলো আমাদের টাইপস অফ হেলথ অ্যাসেসমেন্ট, অর্থাৎ হেলথ অ্যাসেসমেন্টের 4টা যে টাইপস রয়েছে: ইনিশিয়াল অ্যাসেসমেন্ট, ফোকাসড অ্যাসেসমেন্ট, টাইম লেপসড অ্যাসেসমেন্ট, ইমার্জেন্সি অ্যাসেসমেন্ট। এরপর আমরা দেখবো এখানে জেনারেল প্রিন্সিপল, অর্থাৎ যে কোনো আমরা কাজ করতে গেলে বা প্রসিজার করতে গেলে তার কিছু প্রিন্সিপল থাকে। এখানে জেনারেল প্রিন্সিপল বলছে, জেনারেল প্রিন্সিপলকে আমরা তিনটা প্রিন্সিপল মার্ক করেছি। 1 নাম্বার হচ্ছে কেয়ারিং ফর এ পেশেন্ট। আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম হচ্ছে সেবা প্রদান করা। তাহলে আমাদের ধর্ম যদি সেবা প্রদান করা হয় তাহলে অবশ্যই একজন পেশেন্টকে কেয়ার দিতে হবে। আমি যদি পেশেন্টকে কেয়ার না দিই, তার যদি সেবা যত্ন না করি, তাহলে তো সে সুস্থ হবে না। তাহলে আমাদের প্রধান কাজ হবে কেয়ারিং ফর এ পেশেন্ট। তারপর রয়েছে দ্য নার্স পেশেন্ট রিলেশন। যদি আমরা হেলথ অ্যাসেসমেন্ট করতে যাই বা হেলথ অ্যাসেসমেন্ট একজন পেশেন্টের সাথে আমরা এই প্রসেসটা করি, সেক্ষেত্রে আমাদের রিলেশনশিপটা খুবই প্রয়োজন। একজন পেশেন্ট আমার কাছে আসলো, যখন আমি একটা পেশেন্টের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করব, তার সাথে একটা আমি ভালো সম্পর্ক গড়ে তুলবো, তখন কিন্তু সেই পেশেন্টটা স্বাচ্ছন্দ্য বোধ করবে আমাদের সাথে কথা বলতে বা আমার সাথে কথা বলতে। তাহলে একটা রোগী যখন স্বাচ্ছন্দ্য বোধ করবে, সে যখন একজন নার্সকে নিজের কাছের মানুষ মনে করবে, তখন সে তার সমস্যাগুলো সম্পূর্ণটাই খুলে বলতে পারবে। যখন একজন রোগী তার সব সমস্যাগুলো খুলে বলতে পারবে, তখন তার কোয়ালিটি কেয়ার দেওয়াটা একজন নার্সের জন্য আরো বেশি ইজি হয়ে যাবে। এই জন্য নার্স পেশেন্ট রিলেশনশিপ এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের হেলথ অ্যাসেসমেন্টের জন্য। এরপর রয়েছে স্কিল ইন ইন্টারভিউইং, অর্থাৎ আমরা যারা নার্স আমরা ইন্টারভিউ নিব, অর্থাৎ হেলথ অ্যাসেসমেন্ট। আমরা হেলথ অ্যাসেসমেন্ট কিভাবে নিই? আমাদের সামনে রোগী থাকে, আমরা রোগীকে জিজ্ঞাসা করি তার কি সমস্যা, কি হয়েছে, আমরা কিছু বেসিক ইনফরমেশন তার কাছ থেকে নিই, তার মাথা থেকে পা পর্যন্ত আমরা অ্যাসেসমেন্ট করি। তো সেই অ্যাসেসমেন্ট গুলো করতে হলে বা একটা রোগীর সাথে কথা বলতে হলে আমাদের স্কিল থাকা লাগবে। আমাদের যদি স্কিল না থাকে, আমরা যদি আমাদের এই হেলথ অ্যাসেসমেন্ট বিষয়ে আমরা যদি পারদর্শী না হই, তাহলে কিন্তু একটা রোগী স্বাচ্ছন্দ্য বোধ করবে না আমাদের সাথে কথা বলতে। আমাদের যেমন পেশেন্টকে কেয়ার দিতে হবে, পেশেন্টের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে, তেমনি পেশেন্টকে সেবা দেওয়ার ক্ষেত্রে বা তার সাথে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে স্কিল দেখাতে হবে। এরপর আসছে পারপাস। আমরা কি কারণে হেলথ অ্যাসেসমেন্ট করে থাকি, আমাদের কারণ কি, আমাদের লক্ষ্যটা কি? এখানে বলছে প্রথমে টু গ্যাদার ডাটা অর ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশন বা তথ্য কালেক্ট করা। একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসবে, সেই পেশেন্টের যত বেশি তথ্য বা হিস্ট্রি আমাদের কাছে থাকবে, তাকে সেবা প্রদান করতে আমাদের ততটাই সহজ হবে। 2 নম্বরে রয়েছে টু পারফর্ম ফিজিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ আমরা একটু আগে বললাম যে আমরা একটা রোগীর মাথা থেকে পা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে থাকি। কিছু কিছু পেশেন্ট থাকে, এমন পেশেন্ট থাকে যারা মুখে কথা বলতে পারে না। কিছু কিছু ফিজিক্যাল এক্সামিনেশন থাকে বা চিহ্নিতকরণ থাকে, যেটা মুখের কথা বলতে হয় এবং মুখের কথার সাথে তার ফিজিক্যাল যে ডিসফাংশন বা ফিজিক্যাল যে ডিসএবিলিটি সেগুলো মিলছে কিনা সেগুলো পর্যবেক্ষণ করতে হয়। অর্থাৎ হেলথ অ্যাসেসমেন্টের 2টা ভাগ আছে। একটা হচ্ছে
ইন্টারভিউ এর মাধ্যমে অর্থাৎ মুখে কথা বলে তথ্য কালেক্ট করা, এবং একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন অর্থাৎ সেই রোগীটার মাথা থেকে পা পর্যন্ত এক্সামিনেশন করে তার সমস্যাগুলো আইডেন্টিফাই করা, তার চাহিদা কি সেটাকে আইডেন্টিফাই করা। তারপর রয়েছে আর্লি ডিটেক্ট দ্য ডিজিজ। আমাদের কাছে যত বেশি তথ্য থাকবে, যত ধরনের ক্যাটাগরি রয়েছে, যত ক্যাটাগরি আমরা কালেক্ট করতে পারবো, তত বেশি আমাদের সুবিধা হবে তার স্পেসিফিক যে ডিজিজ সেটাকে ডিটেক্ট করতে। অর্থাৎ আমাদের কাছে যত বেশি তথ্য থাকবে, আমাদের কাছে তত সহজ হবে সেই রোগীর রোগটাকে চিহ্নিত করা। এরপর রয়েছে আইডেন্টিফাই দ্য অ্যাকচুয়াল প্রবলেম অ্যান্ড নিড। অর্থাৎ আমার কাছে যে পেশেন্টটা আসবে, সেই পেশেন্টটা যদি আমি ভালোভাবে হেলথ অ্যাসেসমেন্ট করি, তাহলে আমাদের যেমন সহজ হবে চিহ্নিতকরণ করতে যে তার কি অসুখ রয়েছে বা ডিজিজ রয়েছে, আমাদের সেই একইভাবে সহজকরণ হবে আইডেন্টিফাই দ্য অ্যাকচুয়াল প্রবলেম। অর্থাৎ সেই রোগীটার অ্যাকচুয়াল সমস্যাটা কি এবং তার চাহিদা কি, সে আমাদের কাছে কি চাচ্ছে বা কি ধরনের কেয়ার চাচ্ছে। 5 নম্বরে রয়েছে প্রিপেয়ার এ নার্সিং কেয়ার প্ল্যান। আমরা যখন একটা রোগীকে সেবা প্রদান করব, সেবা প্রদান করার জন্য আমাদের অবশ্যই একটা নার্সিং কেয়ার প্ল্যানের প্রয়োজন। যে কেয়ার প্ল্যানে অন্তর্ভুক্ত থাকবে সেই পেশেন্টের কেয়ার, সেই পেশেন্টের মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন, সেই পেশেন্টের যে যাবতীয় চাহিদাবলী রয়েছে, সে বিষয়গুলো এই নার্সিং কেয়ার প্ল্যানের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং সেই নার্সিং কেয়ার প্ল্যান অনুসরণ করে যদি আমরা একটা রোগীকে সেবা প্রদান করতে পারি, তাহলে সেটাই হবে একটা কোয়ালিটি কেয়ার। তাহলে আমরা যখন জানতে পারবো যে রোগীর কি কি সমস্যা বা রোগীর কি চাহিদা, রোগীর কি সমস্যা, সেক্ষেত্রে আমরা সেই সমস্যাকে কেন্দ্র করে বা ডিটেক্ট করে আমরা একটা প্রপার কেয়ার প্ল্যান তৈরি করতে পারবো। তাহলে আমরা যদি যত বেশি তথ্য পাবো, আমাদের সহজ হবে তার সমস্যা আইডেন্টিফাই করতে, এবং তার সমস্যা যখন আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো, তারপরেই আমাদের সহজ হবে একটা নার্সিং কেয়ার প্ল্যান তৈরি করতে। এবং সব শেষে রয়েছে প্রোভাইড কমপ্লিট নার্সিং কেয়ার। তাহলে যখনই আমরা একটা নার্সিং কেয়ার প্ল্যান তৈরি করে নিতে পারবো, আমাদের ক্ষেত্রে সহজ হবে তাকে কমপ্লিট কেয়ার দেওয়া। অর্থাৎ একটা রোগী আমার কাছে আসলো, আমি তার ইন্টারভিউ এর মাধ্যমে তার অ্যাসেসমেন্ট করলাম, তার মাথা থেকে পা পর্যন্ত আমি এক্সামিন করলাম তার কি সমস্যা। সেই রোগীর সাথে আমার যখন আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, সেই রোগী আমাকে বলবে তার কি সমস্যা, আমরা অ্যাকচুয়াল প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারবো, সেই রোগীর জন্য আমরা একটা নার্সিং কেয়ার প্ল্যান তৈরি করতে পারবো, এবং সর্বশেষ আমরা একটা কমপ্লিট নার্সিং কেয়ার সেই রোগীকে প্রোভাইড করতে পারবো। তাহলে আমরা দেখলাম যে হেলথ অ্যাসেসমেন্ট বা স্বাস্থ্যের মূল্যায়ন আমাদের কি সহযোগিতা করে এবং একজন রোগীর জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ। এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।